নমস্কার, সুপ্রভাত। শুরু করলাম বংবাদ চ্যানেলের দ্বিতীয় সপ্তাহের প্রথম অনুষ্ঠান। সালটা 1993। আমি যেটা বলছি সেই কথাগুলো আমার কথা নয়, এগুলো প্রখ্যাত সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তর কথা। আমি শুধু কয়েকটা শব্দ জুড়ে দেব ওনার লেখার মধ্যে। উনি যেটা লিখেছেন তার মধ্যে কয়েকটা শব্দ জুড়ে দিয়ে আজ আপনাদেরকে সেই লেখাটাই আপনাদের শোনাবো। স্থান ভদ্রেশ্বর, হুগলির ভদ্রেশ্বরে তেলিনীপাড়া জুট মিল। কাল 1993। আর পাত্র ভিখারি পাসওয়ান। 1993 সাল, তখন বামফ্রন্টের আমল, ঘোর কলিকাল। হুগলির বৈদ্যবাটি আর ভদ্রেশ্বরের মাঝামাঝি হুগলি ভিক্টোরিয়া জুট মিলের শ্রমিক ভিখারি পাসওয়ানের রাতের অন্ধকারে ভিখারি পাসওয়ানকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। তারপর ভিখারি পাসওয়ানকে আর খুঁজে পাওয়া যায়নি। অভিযোগ উঠেছিল ভিখারিকে পুলিশ হেফাজতে পিটিয়ে হত্যা করেছে। পুলিশের কোনো সদুত্তর তখন দিতে পারেনি। বরং পুলিশের এই আচরণ এই ঘটনাকে আরও মান্যতা দিয়ে দিয়েছিল। তৎকালীন শাসক সিপিএমের তরফেও এই ঘটনাটিকে চাপা দেওয়ার এবং বাজারে অপব্যাখ্যা ছড়িয়ে দেওয়ার চেষ্টা কিছু কম ছিল না। তবে তৎকালীন শাসকেরা এতটা সফল হয়নি। এই ঘটনা সর্বত্র আলোড়ন সৃষ্টি করেছিল। তার একটা বড় কারণ, তখন ডিম মিডিয়া বাজারে ছিল না। রোজ রাত 8টায় টিভি ক্যামেরার সামনে রুজ, স্নো পাউডার মেখে মুখ দেখিয়ে গাম্বাটপনাও ছিল না। সেই সময় সংবাদ মাধ্যমগুলি এই ঘটনা নিয়ে যথেষ্ট সরব ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের তরুণ তুর্কি বিরোধী নেত্রী। ভিখারি পাসওয়ানের অন্তর্ধানের পর মমতা আর এক মুহূর্ত দেরি করেননি। ছুটে চলে গিয়েছিলেন ভদ্রেশ্বরের তেলিনীপাড়ায়। তারপর তো সব ইতিহাস। ভিখারি পাসওয়ানের ঘটনায় তদন্তের দাবি করে আন্দোলন করে ঘুম ছুটিয়ে দিয়েছিলেন তৎকালীন বাম শাসকদের। হাজার চেষ্টা করেও সেই আন্দোলনকে দমন করতে পারেননি শাসক। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছিল। সাল 1926, আগস্ট মাস। তৃণমূল কংগ্রেসের এক কর্মী বিরজু কেওটকে এফআইআর এর নাম না থাকা সত্ত্বেও তুলে নিয়ে যায় হালিশহর থানার পুলিশ। একদিন পর বিরজুকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে মারধরের চিহ্ন ছিল বলে তার স্ত্রী উল্লেখ করেছেন। পুলিশি হেফাজতেই বিরজুর মৃত্যু হয়েছে, এরকমটাই মনে করছেন সবাই। এখন ডিম মিডিয়ার যুগ। এখন ডিম থেরাপিকে জনরোষ বলে চালাতে হবে। এখন রাত 8টায় ওই গাম্বাটরা যত যন্তর মন্তরে যত ছাত্র আন্দোলন আছে তার পেছনে বিরোধী সাহায্যের গল্প ফেঁদে বসবে। ফলে পুলিশি হেফাজতে মৃত্যু হলেও এই ডিম মিডিয়া চোখ কান বুজে থাকবে। পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয় মার্কা একটি কাগজে গতকাল সকালে ভেতরের পাতায় এই বিরজু কেওটের মৃত্যুর খবর 4 লাইন লিখে একটা দায় সারা হয়েছে। গত পরশু থেকে আজ দুপুর পর্যন্ত, মানে গতকাল দুপুর পর্যন্ত ডিম মিডিয়ার চ্যানেলগুলোতে এই সংক্রান্ত কোনো খবর দেখিনি, না সন্ধ্যাতেও দেখিনি। ডিম মিডিয়াতে এর কোনো খবর নেই। অবশ্য তাতে কিছু এসে যায় না। ডিম মিডিয়া কি দেখালো না দেখালো তাতে কারো আর কিছু এসে যায় না। এই যে ডিম মিডিয়া ভেবেছিল তারা যদি যন্তর মন্তরের আন্দোলনকে ব্ল্যাকআউট করে তাহলে বুঝি আন্দোলনকারীরা সুরসুর করে বাড়ি ফিরে যাবে। ডিম মিডিয়ার মুখে ছাই দিয়ে সে আন্দোলন এমন একটা জায়গায় পৌঁছলো যে একজন মন্ত্রী, এক গোটা মন্ত্রী, আস্ত মন্ত্রী, তাকে পদত্যাগ করে বসতে হলো। আসলে আমি একটা অন্য কথা বলতে চাইছি। মাঝখানে 33টা বছর কেটে গিয়েছে। 33 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন। মাঝখানে 15 বছর রাজ্য শাসন করবার পর আবার আরও একবার তিনি রাজ্যের বিরোধী নেত্রী। 33 বছর আগে তিনি ছুটে গিয়েছিলেন ভিক্টোরিয়া জুট মিলে তেলিনীপাড়ায়। গতকাল আবার ছুটে গেলেন হালিশহরে। সমস্ত রকম বাধাকে উপেক্ষা করেই পৌঁছে গেলেন। বিরোধী নেত্রী যাচ্ছেন তার দলের এক নিহত কর্মীর বাড়িতে। তার গাড়ির ওপর হামলা চালাচ্ছে শাসক দলের কর্মীরা। ইট পাথর কাদা ছুটছে। কেন ছুটছে? ভয় বিরোধী নেত্রীকে? কে প্রশ্ন করবে এটা? এখন সর্বত্র আচ্ছেদিন চলছে। এই হামলা উপেক্ষা করেই বিরোধী নেত্রী পৌঁছে গিয়েছিলেন তার দলের নিহত কর্মীর বাড়িতে, ঠিক যেমন 33 বছর আগে তিনি পৌঁছে গিয়েছিলেন ভিখারি পাসওয়ানের দোরগোড়ায়। যেটা বলার তা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বয়সটা একটা সংখ্যা মাত্র।
এর বেশি কিছু নয়। কারা কারা যেন এক সংশয় প্রকাশ করেছিলেন মমতা কেন রাস্তায় নামতে পারছেন না। আশা করি এবার তাদের সংশয় দূর হয়েছে। যারা রাজ্যের এঁটো কাটা বা রাজ্যের বলবো না, রাজ্যের রাজার এঁটো কাটা খেয়ে খড়ের কার্তিকের মতন বিরোধী সেজে আছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন প্রকৃত বিরোধী হতে গেলে কতখানি দম লাগে। সর্বোপরি যারা ভেবেছিলেন যা ইচ্ছে তাই করার অধিকারটি তারাই পেয়ে গিয়েছেন, তারাও নিশ্চয়ই এবার বুঝতে শুরু করেছেন যে রাজ্যটাকে একেবারে বিরোধী শূন্য করে শ্মশান বানিয়ে তারা তুলতে পারেননি। ৩৩ বছর কেটে গেল, মমতা কিন্তু মমতাতেই রয়ে গিয়েছেন। এবার আসি আমাদের কথায়, বঙ্গবাদের কথায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিকোড করব আজ আমরা। বিধানসভা নির্বাচনের আগে পরে সব মিলিয়ে বার ৬-৭ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি হবার একটা সুযোগ আমি পেয়েছি এবং লক্ষ্যও করেছি একটা জিনিস, সেটাই বলবো। ভোটের আগে মমতা ব্যানার্জিকে যতটা চনমনে ইতিবাচক দেখেছি, ভোটের ফল প্রকাশের পর কার্যত মমতা ব্যানার্জিকে যুদ্ধ বিধ্বস্ত সেনা প্রধানের মতন কিছুটা ম্রিয়মাণ লাগছিল, যা আমরা সাংবাদিকেরা দেখতে অভ্যস্ত নই। মমতা ব্যানার্জি প্রতিটি সাংবাদিকের নাম ধরে ধরে চেনেন, তাদের ব্যক্তিগত খোঁজ খবর নেওয়াটা একটা রুটিন কাজের মধ্যে ছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফল প্রকাশের পর বেশিরভাগ সাংবাদিকদের এড়িয়ে চলা শুরু করলেন, তাদের চ্যানেলের অথবা কাগজের ওই একপেশে প্রচারগুলো দেখে। আমার জন্য ওনার বাড়ির লাগোয়া অফিসটিতে অবারিত দ্বার আজও আছে। আমার কিন্তু বারবার মনে হয়েছে যে শিকার হাতছাড়া হয়ে যাওয়ার পর সিংহীটা যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে বিশ্রাম নিচ্ছে। সেই আগের মতোই তেজ, বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট। এসব স্পষ্ট হলেও কথাবার্তায় এক অদ্ভুত প্রশান্তি মমতা ব্যানার্জির, এখনকার মমতা ব্যানার্জি। মেপে কথা বলা, মেপে সেই বিখ্যাত হাসিকে নিয়ন্ত্রণ করাটা থাকলেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ২-৪ ফুটের মধ্যে পৌঁছতে পেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ২-৪ ফুটের মধ্যে পৌঁছতে পেরেছেন, তারা জানেন এই মহিলার কাছাকাছি গেলে এক অদ্ভুত পজিটিভনেস জেগে ওঠে। জীবনে যতই হতাশা যন্ত্রণা থাকুক, মমতার সান্নিধ্যে তা যেন এক লহমায় মিলিয়ে যায়। তা তিনি কুশল বিনিময় করুন, নমস্কার পাল্টা নমস্কার যাই করুন বা না করুন, এক অদ্ভুত ঐশ্বরিক শক্তি টের পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে। যখন একে একে সব বিশ্বস্ত অনুচরেরা, তার একদম কাছের লোকেরা তাকে ছেড়ে চলে যাচ্ছেন, পরিচিত বৃত্তের বলয়টা প্রায় মিলিয়ে যাচ্ছে, তখনও প্রতিদিন শয়ে শয়ে যুবক যুবতী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে কেন ভিড় জমাচ্ছেন কালীঘাটের টালির চালার ওই একচিলতে ঘরের পাশে অফিস ঘরটায়, সেটা অনুভব করতে সেখানে পৌঁছতে হবে। আমিও বারবার গিয়েছি এই প্রশ্নটার উত্তর খুঁজতে। কেন এই অল্প বয়সীরাই রোজ ভিড় করছেন শুধু একবার কাছ থেকে তাদের প্রিয় নেত্রীকে দেখবেন বলে? সে উত্তরে পরে আসবো। তার আগে যে কথাটা না বললেই নয়, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বোধের গভীরতা। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতাও যার কাছে হার মানবে। বয়সটা ৭০-এর কোঠা পার করলেও আজও তিনি দুরন্ত কিশোরীর মতন উচ্ছল। রাগ, অভিমান, ভালোবাসা আজও যেন একই রকম অটুট। কোনোদিন যদি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিতে তিনি রাজি হন এনকে ডিজিটালের দর্শকদের জন্য, এই প্রশ্নটা দিয়েই শুরু করব। বঙ্গবাদেও দেখাবো সেই ইন্টারভিউ। অনেকেই আশঙ্কা করেছিলেন যে স্বাস্থ্য খুব খারাপ হয়ে যাওয়ার পরে এরকম একটা বিচ্ছিরিভাবে হেরে যাওয়া শুধু নয়, সারাক্ষণ মমতাকে যারা ঘিরে রাখত তাদের বেইমানিটার ধাক্কা মমতাকে কি আবার ফিরিয়ে আনতে পারবে, ফাইট ব্যাক করতে পারবেন মমতা? আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, বা আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে পেরেছি সেটুকু বলি, পারলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন ফাইট ব্যাক করতে, আবার ফিরে আসতে। যেভাবে হালি শহরে তিনি সমস্ত বাধাকে উপেক্ষা করে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশি হেফাজতে থাকা সেই আক্রান্ত মানুষটির পরিবারের কাছে, নিহত মানুষটির পরিবারের কাছে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে রইল। আপনারা যে আমার পাশের ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির মধ্যে থেকে তোলা ছবি। উপাসনা বলে একজন আইটি সেলের নেত্রী আছেন, তাঁর তোলা ছবি। তিনি আমাদের এক্সক্লুসিভ পাঠিয়েছেন। বর্ণ বলে উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের এক নেতা, তিনিও সম্ভবত গাড়িতে ছিলেন, তার কাছ থেকে আমরা এই ফুটেজগুলো পেয়েছি।
এই তাদের কাছ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই রন্তিদেব সেনগুপ্তকে, তার একটা মূল্যবান লেখা আমাদেরকে অনুমতি দেওয়ার জন্য। যাই হোক, যে কথা বলছিলাম, যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখা কিন্তু কোনো শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদীর কম্য নয়। ঘুমন্ত সিংহীটাকে এরা খুঁচিয়ে জাগিয়ে তুলেছেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পথে নামবেন বা পথে নামার মানে চেষ্টাটা করবেন, তখন কিন্তু আর আটকানো যাবে না। যেভাবে বামেরা আটকাতে পারেনি, আজকের বিজেপি আর মানে 2090-95 সালের সিপিএম এটা কিন্তু এক নয়। হয়তো সংখ্যা 207-8 থাকতে পারে বিজেপির, কিন্তু সাংগঠনিক শক্তি সিপিএমেরও কিন্তু যথেষ্ট বেশি। এখনও হয়তো তারা খানিকটা দুর্বল হয়েছে, কিন্তু সাংগঠনিক শক্তি তখন সিপিএমের অনেক বেশি ছিল। তারপরেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারেনি। আর বিজেপির তো অর্ধেক বুথে এখন পর্যন্ত একটা করে যে এজেন্ট দেওয়ার মতো লোক নেই। এই রকম অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামবেন এরকম আমরা শুনছিলাম। তিনি জেলা সফরে বেরোবেন। আমাদের কাছে যতদূর খবর ছিল যে সামনে উৎসবের মরশুম, এই বর্ষাকালে তিনি আর বেরোবেন না। উৎসবের মরশুম দুর্গাপুজোর সময়, কালী পুজো ভাইফোঁটার পর তিনি কিন্তু ফুল ফ্লেজে আবার নামবেন, এরকমটাই একটা আমাদের কাছে খবর ছিল। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পথে নামিয়ে দিচ্ছে রাজ্য সরকারের কিছু অপদার্থতা। রাজ্য সরকারের অপদার্থতা নিয়ে কথা বলতে গেলে আবার জেল ফাঁস হয়ে যায়, জেলও হতে পারে, আরও একবার জেলে যেতে পারি, কিন্তু কুছ পরোয়া নেই। আমরা বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে বারবার জেল কাটতে রাজি। কিন্তু রাজ্য সরকারের এই মানে এনকাউন্টার পলিসি বা ধরুন বুলডোজার পলিসি বা এই পুলিশে হেফাজতে বন্দীদের পিটিয়ে মারার পলিসি, এর পলিসির বিরোধিতা তো করতেই হবে। তা না হলে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতে লজ্জা লাগবে না? আর আপনারা যারা এনকে ডিজিটাল এবং বংবাদ নিয়মিত দেখেন, তাদের সাথে বেইমানি করা হবে না? শাসকের সুরে সুর মিলে সুর মেরা তুমারা গাইলে আপনারা কি আমাদের পছন্দ করবে? আপনারা সেটা চান না, আমরা জানি। কারণ মানুষ বেসিক্যালি বাঙালি কিন্তু আদতেই মানে কি বলবো, অ্যান্টি ইনকমবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতায় বিশ্বাস করে। কারণ বাঙালির রক্তেই আছে বিপ্লব। আমরা স্বাধীনতা এনেছিলাম। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, যদিও বিজেপি তাকে আজকাল ইদানিং খুব অপমান করছে, অসম্মান করছে, তবুও আমাদের নেতা সুভাষ বোস, আমরা তারই মানে রক্তধারাকে বয়ে নিয়ে চলেছি আমাদের শিরায় উপশিরায়। আমাদেরকে এভাবে দমিয়ে দেওয়া যাবে না, বাংলাকে এভাবে দমিয়ে দেওয়া যাবে না, বাঙালির কণ্ঠস্বরকে এভাবে বন্ধ করে দেওয়া যাবে না। যতই সরকার রিলসের দিকে নজর রাখুন আপনারা নজর, আবার জেল খাটান, আবার রাস্তায় ফেলে মারধর করুন, কিন্তু এনকে ডিজিটাল আর বংবাদ তাতে থামবে না। এটা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি। এই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ভেবেছিলেন যে আমি ফিরে আসবো ভাইফোঁটার পর, উৎসবের মরশুম শেষ হওয়ার পর, তাকে কি আবার নতুন করে জাগিয়ে তুলল বিজেপি? এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলা হলো, এতে কি তৃণমূল কংগ্রেসের যে ছত্রখান হয়ে যাওয়া সংগঠন, যারা ভালো তৃণমূল হয়ে গেছেন তো গেছেন, ছেড়ে দিন, যারা এখনো খারাপ তৃণমূল হয়ে আছেন, তাদের কি এক জায়গায় সংগঠিত করে দিল না? কর্মীরা কি আবেগে তারা কি উদ্বেলিত নন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এহেন আক্রমণ তারা কি মেনে নেবেন চুপ করে? শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যে তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন, ডিমের অভিমুখ ঘুরে যেতে বেশি সময় লাগে না। যতই ডিম মিডিয়া ওই স্নো পাউডার মেখে সন্ধ্যেবেলা গালগপ্প করুক, মানুষ আর ওগুলো দেখে না। মানুষ তো ভরসা করে এনকে ডিজিটালকে, মানুষ তো ভরসা করে বংবাদকে, মানুষ তো ভরসা করে বাংলা বাজারের মতন চ্যানেলকে, যারা দোগলামি করে না, সোজা কথা চোখে চোখ রেখে বলতে জানে। তাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা তো করছি, তার সাথে একদম চোখে আঙুল দিয়ে রাজ্য প্রশাসনের যে ব্যর্থতা, যারা একজন মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মানে নিরাপত্তা দিতে পারে না, তারা রাজ্যের মহিলাদের নিরাপত্তা দেবে কিভাবে? এটা আমরা আশা করতে পারি? এই প্রশাসন সর্বতোভাবে ব্যর্থ হয়েছে। অন্নপূর্ণার ভাণ্ডার দিতে ব্যর্থ, আয়ুষ্মান ভারত দিতে ব্যর্থ, বেকার যুবকদের যে ভাতা সেটা দিতে ব্যর্থ, কন্যাশ্রী রূপশ্রী কোথায় গেছে কেউ জানে না। ওদিকে ভোটের আগে বিরাট ঢাকঢোল পিটিয়ে প্রচার হয়েছিল যে 1 জুনের মধ্যে সব দিয়ে দেবো, 45 দিনের মধ্যে বকেয়া ডিএ দিয়ে দেবো, নতুন পে কমিশন অনুযায়ী বেতন দেব, সরকারি কর্মচারীরা সব লাখ লাখ টাকা মাইনে তুলবেন, অনেক কথা বলা হয়েছিল। কিন্তু দেখলাম পুলিশের রেশনে মাত্র 500 টাকা বাড়িয়ে পুলিশকে কিনে নেওয়া হলো, এবং সেই পুলিশই মারমুখী ডিম যারা ছুটছে
তাদেরকে বিরত করা তো ছেড়ে দিন, তাদেরকে উল্টে সমর্থন করছে। গতকাল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হয়েছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি উদ্দেশ্য করে ইট, পাথর, কাদা ইত্যাদি ছোড়া হচ্ছে, পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। এই পুলিশকে মানুষ দেখতে অভ্যস্ত নন। এই পুলিশ কিন্তু গত 15 বছরে দেখা যায়নি। ট্রিগার হ্যাপি পুলিশ, এনকাউন্টার করা পুলিশ, হেফাজতে মেরে ফেলা পুলিশকে বাংলার মানুষ দেখেন। রাজ্যে এখন মানে শাসকের আইন চলছে, আইনের শাসন চলছে না। শাসক যেটা বলছে সেটাই যায়। শাসক যদি বলে গুন্ডা দমন আইনে 3 পুরুষ মনে রাখার মতো শাস্তি দেব, তাই সই। মিডিয়া, সেই ডিম মিডিয়া, সেটাই দেখাতে ঢাকঢোল পিটিয়ে ব্যস্ত। মানুষের কথা বলবে কে? মানুষের কথা বলবো আমরা। মানুষের কথা বলবেন বিরোধী নেত্রী, মানুষের কথা বলবেন বিরোধী নেতারা। কিন্তু একদল বিরোধী নেতা, তারা তো বালিশ চাটতে চাটতে মানে সরকারের ওই কি বলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, বিরোধী দলনেতা, এইরকম ছোটোখাটো পদ পেয়েই তারা আহ্লাদিত। তারা শুভেন্দু অধিকারীর পাশে বসবার জন্য মরিয়া। যদিও শুভেন্দু অধিকারী তাদেরকে সরিয়ে দেন, সে ছবি আপনারা দেখেছেন, যাকে বাদ দিন। তো এই তাড়িয়ে দেওয়ার পরেও কাছে ঘেঁষে থাকার, কাছে লেগে থাকার, আমি তোমার কত আপন, এইটা দেখানোর যে প্রচেষ্টা, দিল্লির এনসিপিআই নামক একটা ভুইফোট দলে যাওয়া নেতারা এবং কলকাতার কিছু নেতা, তারা দেখান। মানুষ কিন্তু এখনও 41% মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। তারা চান তৃণমূল ক্ষমতায় আসুক। তারা চাইবেন যে তৃণমূলের যেন মানে জয়যাত্রা আর রুখে না যায়, এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই পথে নামতে হবে। তিনি পথে নেমেছেন। জানি না আগামী দিনে তার গেম প্ল্যান কী। দিল্লি থেকে মহুয়া মৈত্র, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েনরা ফিরে এলে, আর তার মানে বিশ্বস্ত, একদম অতি বিশ্বস্ত একজন শুভাশিস চক্রবর্তী, যিনি প্রচারের আলোয় থাকেন না, যিনি কোনো মিডিয়ার সামনে আসেন না, নিঃশব্দে নিজের কাজটা করে যান, এদের সাথে নিশ্চয়ই মিটিংয়ে বসবেন। অভিষেক ব্যানার্জিরা থাকবেন সেই মিটিংয়ে নিশ্চয়ই বসে তার পরবর্তী গেম প্ল্যান তৈরি করবেন। কিন্তু যারা মনে করছেন যে কালকে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামা উচিত, তাদের মনে হয় একটু দম ধরতে হবে। কারণ লম্বা দৌড়তে গেলে, লম্বা রাস্তায় চলতে গেলে একটু ধৈর্য নিয়ে কিছুক্ষণ বিশ্রামও করতে হয়। সেই বিশ্রামের পালা কি শেষ হলো, নাকি শুরু হলো আবার নতুন করে পথ চলা? সেটা মানে শুনতে হলে বা দেখতে হলে বা বুঝতে হলে আমাদের সপ্তাহখানেক আরও অপেক্ষা করতে হবে। বর্ষাকালীন অধিবেশন সংসদে শেষ হলে সাংসদেরা যখন ফিরে আসবেন, নিশ্চয়ই সেই স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করবেন তাদের সাথে কথা বলে। আমরা অপেক্ষায় থাকবো তার, আর আপনারা অপেক্ষায় থাকুন। আজ রাত 8টায় এনকে ডিজিটালের যে থার্ড আই অনুষ্ঠান, তার জন্য আমরা আজ রাত্রে এনকে ডিজিটালের থার্ড আইয়ে একটা বিশেষ অনুষ্ঠান আনতে চলেছি আপনাদের জন্য। আমাদের পাশে, আমাদের চ্যানেল দুটোকে বাঁচিয়ে রাখার জন্য বহু মানুষ এগিয়ে এসছেন। তারা আমাদের সাধ্যমতো মানে অনুদান পাঠিয়ে আমাদের পাশে থাকছেন। এই যে নিচে কিউআর কোডটা দেখছেন, এই কিউআর কোডটা স্ক্যান করে আপনারাও সাধ্যমতো অনুদান পাঠিয়ে আমাদের পাশে থাকুন, যাতে এই চ্যানেলগুলো এবং আমাদের যে ফেসবুক পেজ এনকে ডিজিটাল ম্যাগাজিন, সেটা যাতে এভাবেই আপনাদের কাছে প্রত্যেক দিন পরিষেবা দিতে পারে, প্রত্যেক দিন নিরপেক্ষ নির্ভীক খবর পৌঁছে দিতে পারে। তার জন্য আপনাদের আমাদের পাশে থাকাটা জরুরি। আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন। যারা এই চ্যানেলটি দেখছেন, বহু মানুষ দেখছেন, লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সবাই সাবস্ক্রাইব করছেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে প্রত্যেক দিনের অনুষ্ঠান এলে আপনার কাছে নোটিফিকেশান যাবে। আপনি দেখতে পাবেন যে বংবাদের অনুষ্ঠান এসেছে। আপনি পছন্দ হলে দেখবেন, না হলে দেখবেন না, কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখলে আপনার তো কোনো ক্ষতি নেই। আমরা উৎসাহিত হই। আমাদের উৎসাহিত করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের পাশে। এবেলা এই পর্যন্তই। দেখা হবে রাত ঠিক 8টায় এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠানে। সকলে ভালো থাকুন। নমস্কার।